এই বিশাল দেয়ালটা দেখছো? এর ভেতরে লুকিয়ে আছে এমন এক গোলক ধাঁধা যেখানে একবার ঢুকলে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব, কারণ প্রতিদিন এর পথ বদলে যায় আর রাত নামলেই বেরিয়ে আসে ভয়ঙ্কর দানব। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে আটকে থাকা কেউই জানে না তারা কারা বা কেন এখানে এসেছে, কিন্তু একদিন থমাস নামের এক ছেলের আগমনে বদলে যেতে শুরু করে সবকিছু। তো আজ জানবো দ্য মেজ রানার 2014 এর পুরো কাহিনী। গল্পের শুরুতে আমরা দেখি একটি ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে একটি লিফটে করে পাহাড়ের উপরে উঠছে। সে ভয় ও আতঙ্কে আচ্ছন্ন ছিল এবং ভাবছিল সে কিভাবে এখানে এসে পৌঁছাল। ঠিক তখনই লিফটটি থেমে গেল। সে উপরে তাকিয়ে দেখলো সেখানে একদল ছেলে দাঁড়িয়ে আছে। গ্যালি নামের একটি ছেলে তাকে লিফট থেকে টেনে বের করলো। সে বের হতেই সবাই তাকে দেখে হাসতে লাগলো। এতে সে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাল। দৌড়াতে দৌড়াতে সে মাটিতে পড়ে গিয়ে দেখলো তাকে ঘিরে রয়েছে বিশাল বিশাল দেয়াল। এটা দেখে তার পায়ের তলার মাটি যেন সরে গেল, কারণ দেয়ালগুলো এত উঁচু যে সেখান থেকে পালানো অসম্ভব। এরপর তাকে আবার একটি খাঁচায় পুরে দেওয়া হলো। সে তখনও ভাবছিল সে কিভাবে ও কেন এখানে এসেছে, অথচ নিজের সম্পর্কে কিছুই মনে করতে পারছিল না। ঠিক তখনই অ্যালবি নামের একটি ছেলে সেখানে এসে পৌঁছাল। সে তাকে পালানোর চেষ্টা না করতে বলল, কারণ এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। এরপর অ্যালবি তাকে বাইরে নিয়ে গিয়ে বলল, আমরা এখানেই খাই আর এখানেই ঘুমাই। সে আরো বলল, চলো এখন ঘুমিয়ে পড়ি, কারণ এখন থেকে আমাদের সারা জীবন এই জায়গাতেই কাটাতে হবে। অ্যালবি তাকে বলল যে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস ওই বাক্সের মধ্যেই থাকে। অ্যালবি আরো বলল, প্রতিবারই তারা তাদের খাবার সরঞ্জামের সাথে একই বাক্সে করে একজন করে নতুন ছেলে পাঠায়, আর এবার তোমাকে এখানে পাঠানো হয়েছে। একথা শুনে সে অ্যালবিকে জিজ্ঞেস করলো, আমাকে এখানে কে পাঠিয়েছে এবং কেন এসব করা হচ্ছে? অ্যালবি তাকে বলল, আমি নিজেও কিছু জানি না। এরপর অ্যালবি তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে দাঁড়িয়ে সে বলল, এটাই আমাদের কাছে সবকিছু, আমরা এখান থেকে আর বেরোতে পারিনি। তারা বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর ছেলেটির চোখ পড়ল ওই দেয়ালগুলোর মাঝের একটি পথের ওপর। ছেলেটি অ্যালবিকে জিজ্ঞেস করলো, এর বাইরে কি আছে? তখন অ্যালবি তাকে বলল, এখানে 3টি নিয়ম আছে। প্রথমত, নিজের কাজ করো, সময় নষ্ট করো না। দ্বিতীয়ত, এখানকার কোনো দৌড়বিদের ক্ষতি করো না। তৃতীয়ত, কখনো ওই দেয়ালের বাইরে যেও না, নইলে তোমাকে মেরে ফেলা হবে। ইতিমধ্যে চাক নামের একটি ছেলে, যে এখানকার সব ছেলের মধ্যে সবচেয়ে ছোট, সেখানে এল। তাই অ্যালবি তাকে নতুন ছেলেটির খেয়াল রাখতে বলল। চাক তাকে বলল, আমরা সবাই আসলে ওই একই বাক্সের ভেতর দিয়েই এসেছি। আমরা সবাই এখান থেকেই আসি আর এখানেই আটকে যাই, আর এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। ঠিক তখনই সেই নতুন ছেলেটি দেয়ালের দিকে এগিয়ে যাচ্ছিল। চাক পেছন থেকে দৌড়ে এসে তাকে দেয়ালের কাছে যেতে বাধা দিল। কিন্তু ছেলেটি জিজ্ঞেস করলো, এর ভেতরে এমন কি আছে যে আমরা ভেতরে যেতে পারবো না? চাক তাকে বলল, তুমি শুধু এই দেয়ালটাই দেখতে পাবে, ভেতরে যেতে পারবে না, কারণ ভেতরে গেলে তোমাকে মেরে ফেলা হবে। ঠিক তখনই দেয়ালের মাঝখান থেকে দুজন ছেলে দৌড়ে বেরিয়ে এলো। এটা দেখে ছেলেটি চাককে জিজ্ঞেস করলো, তুমি না বললে দেয়ালের ভেতরে যাওয়া নিষেধ, তাহলে ওরা ওই দেয়াল টপকে বেরোল কিভাবে? তখন চাক ব্যাখ্যা করলো যে ওরা সাধারণ ছেলে নয়, ওরা রানার দৌড়বিদ এবং গোলক ধাঁধা সম্পর্কে ওরা আমাদের চেয়ে অনেক বেশি জানে। একথা শুনে ছেলেটির ভয় আরো বেড়ে গেল। তবু সে দেয়ালের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই গ্যালি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং বলল, তুমি ভেতরে যেতে পারবে না। ছেলেটি আরো রেগে গিয়ে সবাইকে জিজ্ঞেস করলো, তোমরা আমাকে বলছো না কেন, এর পেছনে কি আছে? তখন অ্যালবি তাকে বলল, তুমি ভেতরে যেতে পারবে না। তখন প্রচন্ড বাতাস বইতে শুরু করলো, আর নতুন ছেলেটি যখন ওপরে তাকাল তখন দেয়ালটা গুটিয়ে আসতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে গেল। এতে ছেলেটি হতবাক হয়ে গেল। সেই রাতে দলের সবাই নতুন ছেলেটির আগমন উদযাপন করার জন্য একটি পার্টির আয়োজন করলো। এদিকে নিউট নামের একটি ছেলেটির সাথে বসেছিল। সে তাকে বলল, গোলক ধাঁধাটি খুব বিপজ্জনক একটি জায়গা, ভুল করে যদি তুমি এর ভেতরে যাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। নিউট আঙুল তুলে তাকে বলল যে ওই ছেলেরা এখানকার সবচেয়ে দ্রুত দৌড়বিদ এবং তারা প্রতিদিন সকালে গোলক ধাঁধার ভেতরে যায় এবং সন্ধ্যার আগেই ফিরে আসে। তারা এখান থেকে বেরোনোর পথ খোঁজে, আর সে গত 3 বছর ধরে এই জায়গার একটি মানচিত্র তৈরি করে আসছে, কিন্তু এখন পর্যন্ত সে এখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পায়নি। এরই মধ্যে নিউট তাকে একটি শব্দ শুনতে বলল আর জানাল যে ওটা একটা টেবিল গোলক ধাঁধার নকশা, যা প্রতিদিন বদলে যায়, আর তার ভেতরে অনেক ক্রুচার ভয়ঙ্কর যন্ত্রপ্রাণী থাকে। অর্থাৎ সেখানে ভয়ঙ্কর সব প্রাণী আছে, আর যে ইয়ের ভেতরে আটকা পড়ে তারা তাকে জীবন্ত মেরে ফেলে। এসব শুনে ছেলেটি খুব ভয় পেয়ে গেল। তখন গ্যালি তাকে লড়াই করতে বলল, কিন্তু ছেলেটি বেশিক্ষণ গ্যালির সাথে টিকতে পারল না। সামলাতে না পেরে গ্যালি তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাটিতে মাথা ঠেকতেই তার নিজের নাম মনে পড়ে গেল, আর সে সবাইকে বলল, আমার নাম মনে পড়েছে, আমার নাম টমাস। সব ছেলে আনন্দের সাথে তাকে স্বাগত জানাল। রাতে ঘুমিয়ে থাকার সময় টমাস একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে নিজেকে একটি গবেষণাগারে আবিষ্কার করলো, যেখানে বিজ্ঞানীরা তার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। সকালে অ্যালবি তাকে একটি জায়গায় নিয়ে গেল, একটি ছুরি দিল এবং দেয়ালে তার নাম লিখতে বলল, কারণ এখন তুমিও এখানে চিরকালের জন্য থাকতে যাচ্ছ। টমাস দেয়ালে অনেক নাম লেখা দেখতে পেল। এটা দেখে সে অ্যালবিকে জিজ্ঞেস করলো, সেখানে এত নাম কেন লেখা আছে? অ্যালবি তাকে বলল যে নামগুলো কেটে দেওয়া হয়েছে, তাদের সবাইকে হত্যা করা হয়েছে, আর বাকিরা এখনো জীবিত আছে। এটা শুনে টমাস কিছুটা ঘাবড়ে গেল, কারণ তার নিজের জীবনও এখন বিপদের মুখে। সেদিন কাজ করার সময় টমাস নিউটকে জিজ্ঞেস করলো, তারা এখান থেকে পালাতে পারবে কিনা, তারা এই দেয়ালগুলো পার হতে পারবে কিনা, নাকি একই বাক্সের ভেতরে লুকিয়ে পালাতে
পালাতে পারবে। কিন্তু নিউট তাকে বলল, এতে কোনো লাভ নেই, আমরা সবই চেষ্টা করে দেখেছি, কারণ এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, তাই এখন তোমাকে এখানেই থাকতে হবে। এরপর টমাস জঙ্গলে কিছু খাবার খুঁজতে গেল। তখন সে সেখানে অনেক কঙ্কাল দেখতে পেল। এরই মধ্যে ব্যান নামের এক দৌড়বিদ ছেলে সেখানে এসে হঠাৎ টমাসকে আক্রমণ করতে শুরু করলো। তখন টমাস কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে সেই একই জায়গায় পৌঁছাল যেখানে অনেক ছেলে ছিল। সেখানে সে সঙ্গে সঙ্গে ব্যানকে আক্রমণ করলো, যার ফলে ব্যান টমাসকে ছেড়ে দিল। তারপর সে দেখল বেনের পেটে গ্রিভারের হুলের দাগ রয়েছে, যার মানে হলো তার বেঁচে থাকা এখন প্রায় অসম্ভব। তাই অ্যালবি তাকে অবিলম্বে খাঁচায় বন্দি করার আদেশ দিল। সেদিনই টমাস অ্যালবিকে জিজ্ঞেস করলো বেনের কি হয়েছে। অ্যালবি ব্যাখ্যা করলো যে প্রাণীটির হুল যদি কারও শরীরে লাগে তাহলে সেই ব্যক্তি সংক্রমিত হয় এবং ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারাতে থাকে। এরপর সবাই মিলে বেনকে দেয়ালের বাইরে পাঠাতে যাচ্ছিল, আর তারা ধীরে ধীরে বেনকে বাইরে পাঠিয়ে দিল। তারপর দেয়ালটি বন্ধ হয়ে গেল, আর এভাবেই বেনও তাদের কাছ থেকে হারিয়ে গেল। এই ক্ষতিতে টমাস ও তার বন্ধুরা গভীরভাবে শোকাহত হলো, কারণ তারা আরও একজন বন্ধুকে হারাল। এরপর তারা দেয়ালে লেখা সব নামের তালিকা থেকে বেনের নাম কেটে দিল, কারণ সে আর এই পৃথিবীতে নেই। সেই রাতে টমাস আরেকটি স্বপ্ন দেখল যেখানে একটি মেয়ে তাকে ডাকছিল, আর সে দেখল বিজ্ঞানীরা তার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। সে হঠাৎ জেগে উঠে দেখল অ্যালবি মিনহোর সাথে গোলকধাঁধার ভেতরে যাচ্ছে। তখন সে নিউটকে জিজ্ঞেস করলো, অ্যালবি কি পালিয়ে যাচ্ছে? না, তাহলে সে ওই দেয়ালের ভেতরে গেল কেন? তখন নিউট ব্যাখ্যা করলো যে অ্যালবি তাদের সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং গোলকধাঁধা সম্পর্কে সবকিছু জানে, তাই সে ভেতরে যেতে পারে। সেদিন সবাই তাদের নিয়ে চিন্তিত ছিল, কারণ তারা তখনও গোলকধাঁধা থেকে ফেরেনি, আর সন্ধ্যার আগে না ফিরলে তাদের পক্ষে বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই তারা সবাই দেয়ালের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর হঠাৎ দেয়ালের দিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করলো। ঠিক তখনই মিনহো অ্যালবিকে কাঁধে করে নিয়ে এলো, কিন্তু দুর্ভাগ্যবশত দেয়ালটাও ততক্ষণে বন্ধ হতে শুরু করেছিল। দুই দিক থেকে দেয়াল একে অপরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। এটা দেখে সবার পায়ের তলার মাটি সরে গেল। দেয়ালটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাই টমাস অনিচ্ছা সত্ত্বেও তার ভেতরে ঢুকে পড়ল, আর তারপরই দেয়ালটা বন্ধ হয়ে গেল। টমাস যখন অ্যালবিকে দেখল তখন সে বুঝতে পারল প্রাণীটা তাকেও হুল ফুটিয়েছে। ঠিক তখনই সব প্রাণী তাদের দিকে এগিয়ে আসছিল। তাই কোনো মতে মিনহো আর টমাস অ্যালবিকে তুলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলো। এরপর টমাসের চোখ পড়ল একটি দেয়ালের গায়ে গজিয়ে ওঠা অনেকগুলো গাছের ওপর। তাই সেই প্রাণীগুলো থেকে নিজেদের বাঁচাতে তারা দুজনে মিলে অ্যালবিকে নিজেদের আড়ালে নিয়ে আশ্রয় নিল। তারা গাছগুলোর আড়ালে লুকাতে শুরু করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রাণীটা তাদের দিকে এগিয়ে এলো। এটা দেখে মিনহো টমাসকে একা ফেলে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। তাই টমাসও কোনো মতে একটা জায়গায় লুকিয়ে পড়ল, আর সে দেখতে পেল প্রাণীটা আসলে সত্যিকারের প্রাণী নয়, বরং একটি রোবট চালিত যন্ত্র। প্রাণীটি চলে যাওয়ার সাথে সাথেই টমাস অ্যালবিকে ঝুলিয়ে নিয়ে চলল, কিন্তু টমাস ঘুণাক্ষরেও জানত না যে প্রাণীটা তার পেছনেই ছিল। আর তারপর প্রাণীটা তাকে আক্রমণ করলো। তাই টমাসও নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে সে একটা জায়গায় এসে পৌঁছাল। এখানে প্রাণীটা টমাসের খুব কাছে চলে এলো, কিন্তু টমাসের আর কোনো উপায় ছিল না। তাই সে গাছপালার মধ্যে ঝাঁপিয়ে পড়লো, যাতে প্রাণীটা আটকা পড়ে গেল, আর এতে টমাস পালানোর সুযোগ পেয়ে গেল। এরই মধ্যে সে মিনহোকে খুঁজে পেল, আর তারা দুজনেই দৌড়াতে শুরু করলো। দৌড়ানোর সময় টমাস কাছে আসা দেয়ালগুলো দেখতে পেল, আর সঙ্গে সঙ্গে প্রাণীটাকে ডেকে উঠল, যার ফলে প্রাণীটা তার পিছু ধাওয়া করলো। দেয়ালগুলো দ্রুত কাছে চলে আসছিল, আর টমাসও দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু প্রাণীটা দেয়ালের মাঝখানে আটকে গেল, আর সেখানেই তাকে হত্যা করা হলো। টমাস পালিয়ে বাঁচল। পরের দিন দলের সবাই তার জন্য অপেক্ষা করলো, আর তার ফিরে আসার আশা প্রায় ছেড়েই দিল। কিন্তু তারপর টমাস, মিনহো আর অ্যালবি ফিরে এল, আর তারা পালাতে সক্ষম হলো। তারা সবাই একসাথে বসেছিল, আর গ্যালি সবাইকে বলল যে টমাস তাদের তৈরি করা সমস্ত নিয়ম ভেঙেছে, আর তাদের সতর্কবার্তা সত্ত্বেও গোলকধাঁধায় প্রবেশ করেছে। তাই এখন টমাসকে শাস্তি দিতে হবে। তখন মিনহো গ্যালিকে বলল, আমাদের টমাসকে শাস্তি দেওয়া উচিত নয়, কারণ সে অ্যালবিকে বাঁচিয়েছিল। আর যখন আমরা এখানে আসার পর থেকে কেউই সেই প্রাণীটাকে মারতে পারেনি, কিন্তু টমাস তা করে দেখিয়েছে। তাই এখন টমাসকেই দৌড়বিদ বানানো উচিত। ঠিক তখনই তারা একটি শব্দ শুনতে পেল, আর সবাই সেই বাক্সটার দিকে ছুটে গেল, যেখান দিয়ে প্রতি মাসে একজন নতুন ছেলেকে পাঠানো হয়। আর লিফটটি খোলার সাথে সাথেই সেখানে একটি মেয়েকে দেখা গেল। তাকে দেখে টমাস চিনতে পারল এ সেই মেয়ে যাকে সে তার স্বপ্নে দেখেছিল। মেয়েটির সাথে একটি চিরকুটও পাঠানো হয়েছিল, যাতে লেখা ছিল এই শেষবার, অর্থাৎ এই মেয়েটির পর আর কাউকে পাঠানো হবে না। এই সময় মেয়েটির জ্ঞান ফিরল। সে টমাসকে ডাকলো, আর তারপর আবার জ্ঞান হারাল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু মেয়েটি তখনও অচেতন। নিউট টমাসকে জিজ্ঞেস করলো, তুমি কি ওকে চেনো? কিন্তু টমাস সরাসরি অস্বীকার করে বলল, না, আমি চিনি না। এরপর টমাস আবার গোলকধাঁধায় ঢোকার জন্য প্রস্তুত হলো, কিন্তু মিনহো তাকে সেখানে যেতে বারণ করলো। তখন টমাস বলল, এখন আমাদের ওই প্রাণীটা সম্পর্কে জানতে হবে। তাই মিনহো যাওয়ার জন্য প্রস্তুত হলো, আর 5 জন ছেলেই একসাথে গোলকধাঁধায় প্রবেশ করলো। গোলকধাঁধার ভেতরে ঢুকতেই তারা সেই একই প্রাণীটাকে দেখতে পেল, যাকে
গতকাল দেয়ালের মধ্যেই মারা হয়েছিল। এটা দেখে মিনহো ওই প্রাণীর দেহের একটি অংশ তুলে নিল, কিন্তু এর আগেই আরেকটা প্রাণী সেখানে চলে আসায় তারা সেখান থেকে ফিরে গেল। ফিরে এসে তারা দেখতে পেল ওটা আসলে একটা যন্ত্র যার উপরে উইকেড লেখা ছিল। এখানে তারা জানতে পারলো যে এই প্রাণীগুলো ওরাই তৈরি করেছে, যারা সবাইকে এই গোলকধাঁধায় পাঠাচ্ছে। এরপর মিনহো টমাসকে সরাসরি একটি ছোট্ট ঘরের ভেতরে নিয়ে গেল, যেখানে সে একটা বিশাল মানচিত্র দেখতে পেল। আসলে এই মানচিত্রটা ছিল সেই গোলকধাঁধার, আর গত 3 বছর ধরে তারা এই মানচিত্র তৈরি করছিল এবং এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছিল, কিন্তু এখন পর্যন্ত তারা সবাই ব্যর্থ হয়েছিল। মিনহো টমাসকে জানাল যে এই টেবিল নকশা প্রতিদিন বদলে যায় এবং এর মোট 8টি অংশ সেকশন রয়েছে, কিন্তু এখনো কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়নি। তখনই 2টি ছেলে দৌড়ে এসে তাদের জানাল যে ওই মেয়েটির জ্ঞান ফিরেছে। টমাস সঙ্গে সঙ্গে তার কাছে গেল। এরপর মেয়েটি নিজের নাম টেরেসা বলে জানাল আর বলল, আমার নিজের নাম ছাড়া আর কিছুই মনে নেই। টমাস তাকে জানাল যে তুমি এই জায়গায় সর্বশেষ এসেছো, এরপর আর কেউ আসবে না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই বাক্সটাও এখনো নিচে নামেনি। এই কারণে সব ছেলে খুব ভয় পেয়েছিল। টেরেসা তাকে জানাল, আমার শুধু এতটুকুই মনে আছে যে সেদিন একজন নারী বারবার বলছিলেন উইকেড ইজ গুড, আর অনেক বিজ্ঞানী আমার উপর কিছু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। এখানে এসে টমাসের নিশ্চিত হলো যে সেদিন সে যে স্বপ্ন দেখেছিল তা স্বপ্ন নয়, বরং তা সত্যি ছিল। ঠিক তখনই মেয়েটি তাকে 2টি ইনজেকশন দেখাল, যার গায়ে সেই একই কোড WCKD লেখা ছিল। এটা দেখে তার ভেতরের ভয় আরো বেড়ে গেল। এদিকে অ্যালবি সেই প্রাণীর হুলের কারণে ভীষণভাবে যন্ত্রণায় ছটফট করছিল, কারণ তার বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। এটা দেখে টমাস তাকে ইনজেকশন দিতে যাচ্ছিল। ঠিক তখনই অ্যালবি তাকে জোরে চেপে ধরল। তখন টেরেসা সুযোগ বুঝে তাকে সেই ইনজেকশনটা দিয়ে দিল। এরপর গ্যালি শাস্তিস্বরূপ টমাসকে এক রাতের জন্য সেই খাঁচায় বন্দি করে রাখলো। সকাল হতেই গোলকধাঁধা খোলার সাথে সাথে তারা দুজন দ্রুত তার ভেতরে ঢুকে পড়ল, আর দৌড়াতে দৌড়াতে তারা সেই 7 নম্বর অংশে সেকশন 7 পৌঁছে গেল। আর একটু এগোতেই তারা বেনের ছেঁড়া কাপড় খুঁজে পেল। ঠিক তখনই তারা সেই একই যন্ত্র থেকে কিছু শব্দ শুনতে পেল, আর টমাস বুঝতে পারলো যে এই যন্ত্রটা তাদের পথ দেখানোর চেষ্টা করছে। তাই তারা সেটা অনুসরণ করে একটা জায়গায় পৌঁছাল, আর পৌঁছাতেই সেই যন্ত্রে সবুজ সংকেত জ্বলে উঠল। ঠিক তখনই তাদের সামনে সব দরজা খুলতে শুরু করলো। সামনে তারা একটা গর্ত হোল দেখতে পেল। তারা তার কাছে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার ভেতর থেকে কেউ তাদের স্ক্যান করতে শুরু করলো, যা দেখে তাদের পায়ের তলার মাটি সরে গেল, আর তারা তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু তখন তাদের প্রাণ সংশয় দেখা দিল, কারণ সব দেয়াল একে অপরের সাথে বন্ধ হয়ে যাচ্ছিল, আর গোলকধাঁধার পথও পুরোপুরি বদলে যাচ্ছিল। তবু কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে তারা সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে এলো। ফিরে এসে তারা সবাইকে জানাল যে আমরা এমন একটা দরজা খুঁজে পেয়েছি যেখান দিয়ে আমরা সহজেই বেরিয়ে যেতে পারবো, কিন্তু সেই পথটাই আবার ওই প্রাণীগুলোর আসারও পথ। এতে গ্যালি টমাসের ওপর প্রচন্ড রেগে গিয়ে বলল, তোমার কারণেই আমাদের সবার প্রাণ বিপদের মুখে পড়েছে। তুমি আসার পর থেকেই এখানে সবকিছু বদলে গেছে। তোমার কারণেই আজ অ্যালবির প্রাণ সংকটে পড়েছে। এরপর তারা সরাসরি অ্যালবির কাছে গেল। এখানে অ্যালবির জ্ঞান ততক্ষণে ওই ইনজেকশনের কারণে ফিরে এসেছিল। টমাস তাকে আনন্দের সাথে জানাল, আমরা এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছি। কিন্তু অ্যালবি জানাল, এতে কোনো লাভ নেই, আমরা এখান থেকে কখনো বেরোতে পারবো না। এরই মধ্যে একটি ছেলে তাদের বাইরে ডাকলো। ছেলেটি টমাসকে জানাল, এখনো পর্যন্ত সেই দেয়াল বন্ধ হয়নি। এটা শুনে সবাই সেই দেয়ালের দিকে দৌড়াল। সবাই খুব ভয় পেয়েছিল। ঠিক তখনই তারা দেখলো 4টে দেয়ালই খুলতে শুরু করেছে, আর সব প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সবার পায়ের তলার মাটি সরে গেল। তাই সবাই মিলে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। সেখানে প্রাণীগুলো একে একে সবাইকে মারতে থাকলো। এখন তাদের প্রাণ চরম বিপদে পড়েছিল, কারণ প্রাণীগুলো তখনও তাদের পেছনেই ছিল। দৌড়াতে দৌড়াতে তারা একটা ঘরের ভেতরে গিয়ে লুকাল, কিন্তু সেখানেও প্রাণীটা সবাইকে মারতে শুরু করলো। এরই মধ্যে প্রাণীটা অ্যালবিকে ধরে সেখান থেকে নিয়ে গেল। ঠিক তখনই গ্যালি দৌড়ে এসে টমাসকে আক্রমণ করলো, কারণ গ্যালি মনে করত সবকিছুর জন্য দায়ী শুধু টমাসই। এটা দেখে দুঃখে টমাস নিজেই সেই প্রাণীর হুল নিজের শরীরে লাগিয়ে নিল। হুল লাগার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে পড়ল, আর সেখানেই তার সেই স্বপ্নটা আবার দেখলো, যেখানে সে টেরেসাকে দেখতে পেল, আর সেই নারীকেও, যিনি বলছিলেন উইকেড ইজ গুড। আর সেই সাথে অনেক মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল। জ্ঞান ফিরতেই সে দেখলো টেরেসা আর সে দুজনেই একটি খাঁচায় বন্দী। নিউট তাকে জানাল গ্যালি তাকে এখানে বন্দী করেছে, আর আজ তার প্রাণ সংকটে। সেদিনই তারা সবাই টমাস আর টেরেসাকে এমন একটা জায়গায় নিয়ে এলো যেখানে তারা তাদের দুজনকে মেরে ফেলতে চাইছিল। কিন্তু সেখানে কয়েকজন সঙ্গী গ্যালিকে বলল, তুমি ভুল করছো, কে জানে টমাসই হয়তো আমাদের এই জায়গা থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু গ্যালি নিজের সিদ্ধান্তেই অটল থাকলো। এরই মধ্যে টমাসের জ্ঞান ফিরল, আর সে তৎক্ষণাৎ নিজের অস্ত্র গ্যালির দিকে তাক করে বলল, আমি যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যাবই। তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থেকে যাও। টমাস সবাইকে বলল, যে কেউ আমাদের সাথে যেতে চাও চলে এসো, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা শুনে অনেক ছেলে টমাসের সাথে যোগ দিল, আর গ্যালি সেখানেই নিজের বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। এরপর সবাই মিলে সরাসরি গোলকধাঁধা পেরিয়ে এগিয়ে যেতে থাকলো। এগোতে এগোতে তারা একটা প্রাণী দেখতে পেল, আর সবাই মিলে তার উপর আক্রমণ করলো। তারা তাকে সেই আঘাত করলো। সবাই মিলে প্রাণীটাকে খাদে ফেলে দিল, কিন্তু এরই মধ্যে আরো অনেক প্রাণী তাদের আক্রমণ করলো। তারপর টেরেসা দরজার কাছে পৌঁছাল, আর সঙ্গে সঙ্গে কোটটি ব্যবহার করে সেটি খুলে দিল, যার ফলে সব প্রাণী একে একে ওই দেয়ালগুলোর ভেতরে আটকা পড়ে গেল। সব দেয়াল পার হয়ে তারা একটা সুড়ঙ্গে
বিল্ডিংয়ে পৌঁছাল, যেখানে তারা এক্সিট নামের একটা ঘর খুঁজে পেল। টমাস যেই সেটা খুলল, দেখল ভেতরে থাকা সমস্ত বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এখানে সে জানতে পারল যারা তাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল তারাই সবাইকে এখানে বন্দি করে রেখেছিল। তারা ঘড়ির দিকে তাকিয়েছিল, আর টমাস একটি যন্ত্রে নিজের আঙুলের ছাপ দিতেই পর্দায় সেই একই নারীর একটা ভিডিও চলতে শুরু করলো। ইনিই সেই নারী যাকে টমাস আর টেরেসা তাদের স্বপ্নে দেখেছিল। তিনি বললেন, আমার নাম আভা পেজ। তিনি আরও বললেন, আমি জানি তোমরা সবাই খুব ভয় পেয়েছো। আমি মনে করি এর কারণ হলো এই পরীক্ষার দায়িত্বে আমিই ছিলাম, কিন্তু আমরা না চাইলেও আমাদের এটা করতে হয়েছিল, কারণ সূর্য পুরো পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল আর লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল যা সবার মন নিয়ন্ত্রণ করে নিচ্ছিল। কিছু মানুষ এর দ্বারা প্রভাবিত হয়নি, আর তোমরাও সেই দলে ছিলে, তাই তোমাদের এই গোলক ধাঁধায় রাখা হয়েছিল। ডক্টর আভা পেজ শেষে বললেন, কিছুক্ষণের মধ্যেই তোমরা সব জানতে পারবে। এরপর তিনি নিজেকে গুলি করলেন। সবাই পালানোর আগেই গ্যালি এসে পৌঁছাল। সেও সংক্রমিত হয়ে গিয়েছিল, আর তার হাতে একটা বন্দুক ছিল। সে যখন টমাসকে গুলি করতে যাচ্ছিল, তখন মিনহো তার নিজের অস্ত্রটা গ্যালির দিকে ছুঁড়ে মারল, যা তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলল। কিন্তু গ্যালির গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। গুলিটা সরাসরি চাককে আঘাত করল, আর সে সেখানেই মারা গেল। এতে সবাই গভীরভাবে শোকাহত হলো। ঠিক তখনই একটি বিশাল বাহিনী এসে হেলিকপ্টারে করে সবাইকে সেখান থেকে নিয়ে গেল। সঙ্গীরা দেখল বাইরের পুরো পৃথিবীটা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। তবে এখানে তাদের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হলো, আর তারা গোলক ধাঁধা থেকে পালাতে সক্ষম হলো। এরপর আমরা ডক্টর আভা পেজকে আবার দেখতে পাই, যিনি তখনও জীবিত ছিলেন। আর তিনি বলেন, এখন দ্বিতীয় পর্ব শুরু হবে। আপনি যদি এই সিনেমার দ্বিতীয় পর্ব দেখতে চান, তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে পার্ট 2 লিখুন।